বিশ্বজুড়ে 10,000-এর বেশি ফিজিক্যাল স্টোর এবং ই-কমার্স প্রেজেন্স মিলিয়ে ওয়ালমার্ট বর্তমান গ্লোবাল রিটেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ব্র্যান্ড। ফরচুনের একটি রিপোর্ট থেকে জানা যায় 2024 সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে ওয়ালমার্ট। কিন্তু ওয়ালমার্টের গল্প শুধুই তাদের গ্রোথ এবং সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়ালমার্ট দাঁড়িয়ে আছে এক দরিদ্র কৃষকের দৃঢ়তার উপর, যিনি কখনো তার সীমাবদ্ধতাকে মানতে রাজি হননি, বরং তার ভিশন, অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা এবং লিডারশিপ কোয়ালিটির উপর ভর করে ওয়ালমার্টকে এক রিটেল সাম্রাজ্যে পরিণত করেছে। ওয়ালমার্টের যাত্রা শুরু হয় স্যাম ওয়ালটনের হাত ধরে। 1918 সালের 29 মার্চ যুক্তরাষ্ট্রের কিংফিশার শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা থমাস ওয়ালটন ছিলেন একজন কৃষক, যিনি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। স্যাম খুব অল্প বয়সে একটি কঠিন বাস্তবতা বুঝতে পারেন। তার বাবা সারাদিন মাঠে কাজ করলেও সেই খামার থেকে আসা আয় তার পরিবারকে সচ্ছলভাবে চালানোর জন্য যথেষ্ট ছিল না। স্যাম যখন কিশোর বয়সে পৌঁছান, তখন তার পরিবার মিসৌরির কলাম্বিয়া শহরে বসবাস করছিল। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে স্যাম ওয়ালটনের ভেতরে খুব অল্প বয়সে দায়িত্ববোধ এবং আত্মনির্ভরতার মানসিকতা গড়ে উঠেছিল। সংসারের খরচ সামলাতে স্যাম ছোটখাটো কাজও করতেন, কখনো গরুর দুধ দহন, আবার কখনো ক্রেতাদের কাছে দুধ পৌঁছে দেওয়া। অল্প বয়স থেকেই বিভিন্ন কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে স্যাম ওয়ালটন বুঝতে পারেন সঠিক ম্যানেজমেন্ট আর পরিশ্রম করার মানসিকতা থাকলে অল্প আয়ের মধ্যেও খরচ নিয়ন্ত্রণ করে টিকে থাকা সম্ভব। কলম্বিয়া শহরের হিকম্যান হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ইউনিভার্সিটি অফ মিসৌরিতে ভর্তি হন স্যাম ওয়ালটন। এই সময়ে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে তাকে একসঙ্গে একাধিক কাজ করতে হয়। 1940 সালে জেসি পেনির সেলস ট্রেনি হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো রিটেল সেক্টরে পা রাখেন স্যাম ওয়ালটন। এ সময় তার সাপ্তাহিক বেতন ছিল $75, যা সেই সময়ও খুব একটা বড় অঙ্ক ছিল না। জেসি পেনির বুককিপিং বা হিসাবপত্র মেনটেন করতে তিনি বেশ হিমশিম খেতেন, কারণ কাগজপত্রের চেয়ে কাস্টমারের সাথে সময় দেওয়াকেই স্যাম বেশি গুরুত্ব দিতেন। ফলে প্রশাসনিক কাজে তিনি পিছিয়ে পড়তেন। এমনকি এ সময় তার সুপারভাইজার পর্যন্ত সন্দেহ করতেন স্যামের আদৌ রিটেল সেক্টরে কোনো ভবিষ্যৎ আছে কিনা। কিন্তু অন্যদিকে কাস্টমারদের সাথে যোগাযোগ আর বিক্রিতে তার স্বাভাবিক দক্ষতা দ্রুত চোখে পড়তে শুরু করে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে স্যাম ওয়ালটনের রিটেল সেক্টরে ক্যারিয়ারের সাময়িক বিরতি আসে। 1942 সালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মিতে যোগ দেন। সেখানেই তার পরিচয় হয় হেলেন রবসনের সাথে, যিনি পরবর্তীতে তার জীবনসঙ্গিনী হন। 1943 সালের ভ্যালেন্টাইন্স ডেতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যুদ্ধের অভিজ্ঞতা স্যামের ভেতরে ডিসিপ্লিন, লিডারশিপ এবং বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস গড়ে তোলে, যা পরবর্তীতে সাধারণ জীবনে ফিরে এসে তার বড় পরিসরের ব্যবসায়িক যাত্রার ভিত্তি হয়ে দাঁড়ায়। 1945 সালে স্যাম ওয়ালটন নিজের সঞ্চয়ের $5,000 এবং তার শ্বশুরের কাছ থেকে $20,000 ঋণ নিয়ে নিউপোর্ট শহরে বেন ফ্র্যাঙ্কলিনের একটি ভ্যারাইটি স্টোর কিনে নেন। কেনার সময় এই স্টোরটি ব্যবসায়িকভাবে খুবই খারাপ অবস্থানে ছিল। অস্বাভাবিক ভাড়া, কোম্পানির বাধ্যতামূলক পারচেজিং এগ্রিমেন্ট আর স্থানীয়দের অবিশ্বাস সব মিলিয়ে পরিস্থিতি ছিল খুবই চ্যালেঞ্জিং। কিন্তু ওয়ালটন প্রচলিত নিয়মে তার বিজনেসটি চালাননি। তিনি বেন ফ্র্যাঙ্কলিনের সাথে চুক্তির ভেতরে থাকা লুপহোলগুলো খুঁজে বের করতে শুরু করেন, যাতে কম দামে পাইকারি পণ্য কিনতে পারেন। যে কারণে ওয়ালটন তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে সক্ষম হন। এই ক্ষেত্রে তার মূল স্ট্র্যাটেজি ছিল সেলস মার্জিন বাড়ানো নয়, বরং ভলিউম বাড়ানো, অর্থাৎ কম লাভে বেশি বিক্রির মডেলেই তিনি এগোতে থাকেন, যার রেজাল্টও খুব দ্রুতই সামনে আসতে শুরু করে। যেখানে প্রথম বছরেই তার বিক্রি পৌঁছে যায় $1,05,000। পরবর্তী 2 বছর যথাক্রমে $1,40,000 এবং $1,75,000 পণ্য বিক্রি করেন তিনি। এমনকি মাত্র 30 মাসের মধ্যেই তিনি তার শ্বশুরের পুরো ঋণ শোধ করে দেন। আর সেই সময়ের মধ্যেই নিউপোর্টের শীর্ষস্থানীয় ভ্যারাইটি স্টোর মালিকদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেন। তবে এত সাফল্যের মাঝেও স্যাম ওয়ালটনের গ্রোথ হঠাৎ করেই থেমে যায়। মূলত তিনি যে স্টোরটিকে নিজের পরিশ্রমে দাঁড় করিয়েছিলেন, তার লিজ চুক্তিতে রিনিউয়ালের কোনো ক্লজ ছিল না, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে সেটি নবায়ন করার কোনো আইনি সুযোগই ছিল না। নিউপোর্টে ওয়ালটন শুধু ব্যবসায় নয়, স্থানীয় কমিউনিটির সাথেও গভীরভাবে জড়িয়ে গিয়েছিলেন। তার পরিবারও সেখানে খুব ভালোভাবেই মিলেমিশে গিয়েছিল। কিন্তু লিজ শেষ হওয়ার পর তাকে সেই শহরটি ছেড়ে দিতে হয়। তার আত্মজীবনী স্যাম ওয়ালটন মেড ইন আমেরিকাতে তিনি এই অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে কঠিন অনুভূতি হিসেবে উল্লেখ করেন। কিন্তু এইখানেই তিনি থেমে যাননি।
তিনি তার বিজনেসের জন্য নতুন জায়গার জন্য খোঁজ করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত বেন্টনভিল শহরে 99 বছরের জন্য একটি স্টোর লিজ নিতে সক্ষম হন। 1950 সালে সেখানেই তিনি চালু করেন ওয়ালটনস 5 and Dime। দ্রুত সফল হতে থাকে তার নতুন স্টোরটি। এই স্টোরটিতে স্যাম ওয়ালটন সেলফ সার্ভিস মডেল চালু করেন, যার ফলে তার স্টাফ সংখ্যা কমে আসে এবং 1 বছরের মধ্যেই তার প্রফিট 3 গুণ হয়ে যায়। স্টোর আওয়ার পরিবর্তন, লেআউট অপটিমাইজ করা, এমনকি ফ্রি ও বড় পার্কিং সুবিধা দেওয়ার মতো বিভিন্নভাবে তিনি নিয়মিত নতুন ইনোভেশন নিয়ে আসেন, যেগুলো সে সময় পর্যন্ত তার প্রতিযোগীদের মধ্যে প্রায় দেখাই যেত না। 1960 সালের মধ্যে তিনি বিজনেসের প্রফিট এবং বরোড ক্যাপিটাল ব্যবহার করে 15টি স্টোর কিনে নেন, যেখানে প্রতিটি স্টোরেই কম দাম, সহজলভ্য পণ্য এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের কয়েকটি ক্লিয়ার স্ট্র্যাটেজি ফলো করা হয়। পরবর্তীতে স্যাম ওয়ালটন বুঝতে পারেন তার ডিসকাউন্ট মডেলটি আরও বড় পরিসরে চালু করতে পারলে আরও বেশি সম্ভাবনা তৈরি করা সম্ভব। সে সময় প্রচলিত স্টোরগুলো নির্দিষ্ট কিছু পণ্য ডিসকাউন্ট দিত। সেখানে স্যাম ওয়ালটনের পরিকল্পনা ছিল পুরো ইনভেন্টরি কম দামে দ্রুত বিক্রি করে হাই ভলিউম তৈরি করা। এই বিজনেস মডেলটির উপর ভিত্তি করেই 1962 সালে তিনি নিজের বাড়ি মর্টগেজ করেন এবং টাকা ধার করে রজার্সে প্রথম ওয়ালমার্টের স্টোর চালু করেন। সে সময় পর্যন্ত রজার্সে মানুষের অধিকাংশ পণ্যের জন্য কয়েক ঘন্টা ড্রাইভ করে বড় শহর থেকে গিয়ে কিনে আনতে হতো। এমনকি একটি শহরে ওয়ালমার্টের স্টোর চালু করার ফলে মানুষ সকল পণ্যই নিজেদের শহরেই পেয়ে যাচ্ছিলেন, তাও আবার বড় শহরের চেয়ে কম দামে, যা স্টোরটিকে শহরের মানুষদের কাছে অনেক বেশি জনপ্রিয় করে তোলে। 1969 সালের মধ্যে বিজনেস প্রফিট এবং ধার করা পুঁজি ব্যবহার করে স্যাম ওয়ালটন তার বিজনেসকে বেশ ভালোভাবেই গ্রো করছিলেন। তবে বিজনেসের ভবিষ্যৎ গ্রোথ ফেজ বুঝতে পেরে 1970 সালে ওয়ালমার্টকে পাবলিক কোম্পানিতে রূপান্তর করেন ওয়ালটন, যেখানে ইনিশিয়ালি প্রায় $5 মিলিয়ন তোলা হয়, যা দিয়ে ব্যবসার ঋণ পরিশোধ করা এবং আরও এক্সপ্যানশনের জন্য ব্যবহার করা হয়। 1970 থেকে 1971 সালের মধ্যে 6টি নতুন স্টোর চালু করে ওয়ালমার্ট। এরপর প্রতি বছর গড়ে 13টি নতুন স্টোর চালু করা হয়। এমনকি 1980 সালের মধ্যে ওয়ালমার্টের মোট স্টোর সংখ্যা পৌঁছে যায় 276টিতে। আর এরপর থেকে প্রতি বছর প্রায় 100টি করে নতুন স্টোর যুক্ত হতে থাকে ওয়ালমার্টের পোর্টফোলিওতে। এই দ্রুত বৃদ্ধির পেছনে শুধু কম দামে নয়, বরং ওয়ালমার্টের শক্তিশালী ওয়ার্ক কালচার ছিল অন্যতম বড় চালিকা শক্তি। মূলত স্যাম ওয়ালটন তার কর্মীদের শুধু এমপ্লয়ি নয়, বরং পার্টনার হিসেবে দেখতেন। তিনি কর্মীদের জন্য বোনাস ও স্টক অপশন চালু করেন। একই সঙ্গে সাপ্লাই চেইনে বড় পরিবর্তন আনা হয়, যেখানে সরাসরি ম্যানুফ্যাকচারার থেকে পণ্য কেনার মাধ্যমে খরচ আরও কমিয়ে আনা হয়। এই কৌশলগুলোর সমন্বয়ে 1970-এর দশকের শেষ দিকে ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রের ফাস্টেস্ট গ্রোয়িং রিটেলারে পরিণত হয়। 1983 সালে স্যাম ওয়ালটন চালু করেন স্যামস ক্লাব, যা ছিল বাল্ক বায়ার এবং ছোট ব্যবসার জন্য হোলসেল স্টোর। অন্যদিকে 1992 সালের মধ্যে ওয়ালমার্টের স্টোর সংখ্যা 1900টি ছাড়িয়ে যায়, যেখানে প্রায় 3,71,000 জন কর্মী কাজ করতেন। তবে এই সময়ের মধ্যে ওয়ালমার্টের পণ্য অনেক কম দামে বিক্রি হওয়ায় বহু ছোট গ্রোসারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সমালোচনার সামনে আসতে থাকে, যা স্যাম ওয়ালটন স্পষ্টভাবে স্বীকার করতেন। তার মতে রিটেল মার্কেটে টিকে থাকা নির্ভর করে শেষ পর্যন্ত কাস্টমার চয়েসের ওপর। 1992 সালের 5 এপ্রিল স্যাম ওয়ালটনের মৃত্যুর সময় তার মোট সম্পদ ছিল প্রায় $25 বিলিয়ন। ইনিশিয়ালি ওয়ালমার্টের ব্যবসার ফোকাস ছিল জেনারেল মার্চেন্ডাইজ পণ্য, তবে সময়ের সঙ্গে তাদের বিজনেসের মূল ফোকাস চলে যায় গ্রোসারি ব্যবসার দিকে। বিশেষ করে সুপারমার্কেট ও নেইবারহুড মার্কেট ফরম্যাটের মাধ্যমে গ্রোসারি ব্যবসা বাড়াতে থাকে ওয়ালমার্ট। অন্যদিকে 2022 সাল থেকে ইনফ্লেশন ও লিভিং কস্ট বাড়তে থাকার ফলে বাজেট সচেতন থেকে শুরু করে উচ্চ আয়ের পরিবারও সাশ্রয়ী শপিংয়ের জন্য ওয়ালমার্টে ঝুঁকে পড়ে। যার ধারাবাহিকতায় 2025 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের নেট গ্রোসারি সেলস দাঁড়ায় প্রায় $276 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় প্রায় 11% বেশি, এবং ওয়ালমার্ট ইউএসের মোট $462 বিলিয়ন নেট সেলসের প্রায় 60%। একই সময় স্যামস ক্লাবেরও মোট সেলস প্রায় $90 বিলিয়ন, মধ্যে প্রায় $60 বিলিয়ন আসে গ্রোসারি সেগমেন্ট থেকেই। তবে অন্যদিকে ওয়ালমার্টের বিশাল স্কেল যুক্তরাষ্ট্রের গ্রোসারি ইকোসিস্টেমের এক ধরনের চাপও তৈরি করে। বিশেষ করে স্ন্যাপ অর্থাৎ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মতো প্রোগ্রাম লেভারেজ করে তারা নিম্ন আয়ের ভোক্তাদের বড় একটি অংশ নিজেদের দিকে ধরে রেখেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 97% স্ন্যাপ ব্যবহারকারী ওয়ালমার্টে বাজার করেছেন, যেখানে প্রতি পরিবার গড়ে খরচ করেছে প্রায় $2,290। অনেক সমালোচকদের মতে ওয়ালমার্টের এই প্রাইসিং পাওয়ার সাপ্লায়ারদের উপর চাপ তৈরি করে, যাকে অনেকেই ওয়াটার বেড ইফেক্ট বলেন। ফলে ছোট প্রতিদ্বন্দ্বীদের জন্য খরচ আরও বেড়ে যায়। বর্তমানে বিশ্বজুড়ে 10,771-এর বেশি স্টোর পরিচালনা করছে ওয়ালমার্ট। 2025 অর্থবছরে যেখান থেকে তাদের গ্লোবাল সেলস $681 বিলিয়ন ছাড়িয়ে যায়।
বিশ্বব্যাপী ওয়ালমার্টের স্টোরগুলোতে বর্তমানে প্রায় 21 লাখ অ্যাসোসিয়েট কাজ করছেন, যেখানে প্রতি সপ্তাহে প্রায় 270 মিলিয়ন কাস্টমার ওয়ালমার্ট স্টোর থেকে কেনাকাটা করে থাকে। এই সব কিছু সম্ভব হচ্ছে এক ইন্টিগ্রেটেড বিজনেস মডেলের মাধ্যমে, যেখানে ব্রিক অ্যান্ড মর্টার সুবিধার সঙ্গে ডিজিটাল ইনোভেশন যুক্ত হয়ে ওয়ালমার্টের স্টোরগুলোর সেবার মান নিশ্চিত করে থাকে। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী বর্তমান সময়ে ওয়ালমার্ট ফ্যামিলির সদস্যদের মোট সম্পদ প্রায় $482 বিলিয়ন। মূলত ভিশন, অ্যাডাপ্টেবিলিটি এবং সুযোগ খুঁজে নেওয়ার নিরন্তর মানসিকতা স্যাম ওয়ালটনকে এক দরিদ্র কৃষকের ছেলে থেকে গ্লোবাল রিটেল সাম্রাজ্যের নির্মাতা হয়ে ওঠার পথ তৈরি করে দেয়। ডিসকাউন্ট রিটেলকে একটি বৈশ্বিক বাস্তবতায় রূপ দেওয়ার মাধ্যমে তিনি আমেরিকানদের কেনাকাটার ধরন বদলে দিয়েছেন।